আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? এর আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে আমরা এইচএসসি অধ্যায় 3 অর্থের সময়মূল্য করতেছিলাম। তো এইটার কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করেছি যে এই অধ্যায়ের মধ্যে কি কি সূত্র আছে বা ব্যবহার হয়, এবং অ্যানুইটির যে অগ্রিম এবং সাধারণ এই দুইটা যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই জিনিসটা আপনাদেরকে আগে বলেছি। তো একটা কি দুইটা সূত্র আছে যেটা এখনো বলি নাই, এটা ভিডিওর একবারে লাস্টে বা এই অধ্যায়ের শেষে যখন থিওরি গুলো আমি পড়াবো তখন হচ্ছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে কথা ছিল হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কিছু অঙ্ক করার ট্রাই করব যে এই সূত্রগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কখন উদ্দীপক কিভাবে আসে এবং উদ্দীপকটা কিভাবে ধরবেন সেই জিনিসটার ব্যাপারে। তাহলে দেখুন আপনাদের স্ক্রিনের উপরে একটা ম্যাথের উদ্দীপক আসছে, যে বলা আছে জনাব মামুন 4 বছর পর ৭৪,০০০ টাকা মূল্যের একটি মেশিন ক্রয়ের চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, ঠিক আছে। এজন্য তিনি আগামী 4 বছর ধরে প্রত্যেক বছরের শেষে, তাহলে কি বলছে, প্রত্যেক বছরের শেষে কথাটা বলা আছে। তো শেষে থাকলে আমরা জানি যে সাধারণ সূত্র এই জায়গায় হবে। আচ্ছা, প্রত্যেক বছরের শেষে 10,000, 20,000, 15,000, 20,000 টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তাহলে দেখেন একটা অসম মূল্য দেয়া আছে এবং কি প্রত্যেক বছরের শেষে বলা আছে, তাহলে এটা অবশ্যই মিশ্রর একটা সূত্র হবে। ব্যাংক থেকে সরি ব্যাংক চক্রবৃদ্ধি সুদের হার 10%। অপরদিকে জনাব রাকিব 5 বছর পর 60,000 টাকা মূল্যের একটি ল্যাপটপ ক্রয়ের জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখতে চান। বার্ষিক সুদের হার হচ্ছে কত? 10%। আচ্ছা, তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বারে বলছে হচ্ছে রাকিবকে প্রতি বছর কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে। অ্যানুইটির পরিমাণ চাইছে, যে কত টাকা সে প্রতি বছর জমা রাখবে, মানে হচ্ছে কিস্তির পরিমাণ। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে চাইছে। এবং অঙ্কের মধ্যে রাকিব যে ল্যাপটপ কিনবে সেই ল্যাপটপের 5 বছর পরের মূল্য দেয়া আছে, দ্যাট মিনস ভবিষ্যৎ মূল্য এখানে দেয়া আছে 60,000 টাকা। আচ্ছা, ভালো কথা। তারপরে দেয়া আছে কি যেটা দরকার, সুদের হার। সুদের হার কত দিচ্ছে? সুদের হার দিছে হচ্ছে 10% অথবা 0.1। ঠিক আছে, এই দুইটা জিনিস আমাদের অঙ্কে দেয়া আছে, এই জিনিসটা বের করতে হবে, কিস্তির পরিমাণ বের করতে হবে। তাহলে কিস্তি কিভাবে বের করে এই জিনিসটা আজকে দেখব। তো যেহেতু এফবির মান দিয়ে দিয়েছে, তো সেহেতু আমরা ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটির সূত্রটা ব্যবহার করব। তাহলে ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটির সূত্র কি? যে এফবিএ ইকুয়াল এ ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 হোল ডিভাইডেড বাই আই। ঠিক আছে, এই জিনিসটা। তো এই ছিল আমাদের সূত্র। তো এখন দেখেন আমাদেরকে কি কি মান দিয়ে দিছে। আমাদেরকে মান দিছে এফবি এর মান পাইছি আমরা 60,000 টাকা। তাহলে এখানে লিখবো 60,000 টাকা ইকুয়াল আছে ইকুয়াল এ, তো এ তো আমরা পাই নাই, তো খালি ইনটু আছে ইনটু 1 আছে 1 প্লাস আই কত 0.1, তাহলে 0.1 এন কত, ও সরি এখানে এনটা লিখি নাই, এন হচ্ছে আমাদের 5 বছর। 5 বছর না 6 বছর? 5 বছর, ঠিক আছে। তাহলে এন এর জায়গায় আমরা লিখে দিলাম এখানে 5, এবং যেহেতু -1 আছে তাইলে -1 ব্র্যাকেট ক্লোজ, নিচে হচ্ছে আই, আই কত আবার 0.1। ঠিক আছে, তাহলে 60,000 জায়গাটা জায়গায় এখানেই থাকবে, এই জায়গাটা জায়গায় ইনটু। আচ্ছা, এখন এই পুরো মানটা কত আসে এটা আমরা একসাথে বের করার ট্রাই করি। তাহলে কত আছে? 1 প্লাস 0.1, তাহলে 1.1 টু দি পাওয়ার কত আছে? 5। তাহলে 5 যা আসলো এইটাকে আবার 1 থেকে মাইনাস করলাম, মাইনাস করার পরে যেটা আসবে এই জিনিসটাকে আবার হচ্ছে 0.1 দিয়ে ভাগ করবেন। তাহলে আসলো কত? 6.1051। এখন হচ্ছে কথা হচ্ছে যে আপনি দশমিকের পরে কয় ঘর নিবেন, এই জিনিসটা হচ্ছে অনেক বড় একটা চিন্তার কারণ আপনাদের। আসলে চিন্তার কোনো কিছুই নেই, ফিনান্সে আপনার একটা অ্যান্সার আসবে, আপনার ফ্রেন্ডের একটা অ্যান্সার আসবে, 10-20 টাকা উপরে নিচে হইতেই পারে, অঙ্ক কাটবে না। তো আপনি হচ্ছে দশমিকের পরে 2 ঘরও নিতে পারেন, 3 ঘরও নিতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। তাহলে ঠিক আছে, এইবার দেখেন 60,000 এই পাশে আছে, তো এইটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে? তাহলে আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এ ইকুয়াল
6.1051 তাহলে 6.1051 তাহলে অ্যান্সার আসলো কত 9827.84। ঠিক আছে, তাহলে দেখেন আমি আবার শুরু থেকে জিনিসটা বুঝাচ্ছি। আমাদের এফবি এর মান অঙ্কের মধ্যে দেয়া আছে, তো দ্যাট মিন্স আমরা এফবি এর সূত্র দিয়ে অঙ্কটা করব। তাহলে এফবি এর সূত্র কি ছিল a * 1 + i টু দি পাওয়ার n - 1 হোল ডিভাইডেড বাই i। তাহলে সূত্রটা লিখে ফেলছি। তাহলে আমাদের এফবি এর মান দেয়া আছে 60000 অঙ্কের মধ্যে আমরা পাইছি, তাহলে 60000 এখানে বসায় ফেললাম। এর মান দেয়া নাই, এই জিনিসটাই আমাদেরকে কি বের করতে হবে, কারণ বলে দিছে কিস্তির পরিমাণ সে প্রতি বছর কত টাকা রাখবে। তাহলে এর মান যেহেতু নাই, এটা আমরা ফাঁকাই রেখে দিয়েছি। তারপরে বাকি যে সকল মানগুলো আছে বসিয়েছি, বসানোর পরে কি ক্যালকুলেশন যদি আপনার ঠিকঠাক থাকে অঙ্ক হবে। তাহলে 60000টা এই পাশে ছিল, এটা ওই পাশে গেলে কি হবে ভাগ আকারে হয়ে যাবে, 60000 উপরে চলে গেছে এবং 6.1051 কি এটা নিচে চলে আসছে। তাহলে কি 60000কে এটা দিয়ে যদি আমি ভাগ করি, ভাগ করলে আসবে হচ্ছে 9827.84 টাকা। তাহলে আমাদের প্রতি বছর কত টাকা রাখতে হবে 9827 টাকা করে রাখতে হবে আমাদের এই প্রকল্পের মধ্যে, যদি সে ল্যাপটপ কিনতে চায় সেই ক্ষেত্রে। তো এই হচ্ছে গ নাম্বার। তাহলে গ নাম্বার আমরা করে ফেললাম, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে নাও পারেন তাও কমেন্ট করে জানাবেন, আর বুঝতে পারলেও ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে কিস্তি কিভাবে বের করে সেটা। এখন কথা হচ্ছে যদি কোনো অঙ্কে এফবি এর জায়গায় পিভিএ দেয়া থাকতো তাহলে আমরা কি করতাম। যদি মনে করেন বলা আছে যে পিভিএ, যে সে কি বর্তমানে এত টাকা রাখবে, ঠিক আছে, তাহলে প্রতি বছর তাকে কত টাকা করে রাখতে হবে, বা বর্তমানে সে প্রতি বছর কত টাকা করে রাখবে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে বর্তমান মূল্য দেয়া আছে, তাইলে এখানে আমরা সূত্র কোনটা ব্যবহার করতাম, বর্তমান মূল্যের সূত্রটাই ব্যবহার করতাম। এই অধ্যায় 3-এ যদি আপনারা সূত্র না জানেন তাহলে কি একটা অঙ্ক করতে পারবেন না। তাহলে কিভাবে কিস্তি করে সেই জিনিসটা আমরা শিখে ফেলছি। এইবার দেখব হচ্ছে ঘ নাম্বার। ঠিক আছে, যে ঘতে আমাদের কাছে কি চাইছে। আচ্ছা, তাহলে আশা করি যে গ নাম্বারটা বুঝতে পারছেন। তো গ নাম্বার যদি বুঝে থাকেন তাহলে এবার করব আমরা হচ্ছে ঘ নাম্বার। তো ঘ নাম্বারে কি বলছে যে তুমি কি মনে করো জনাব মামুনের সিদ্ধান্তটি যৌক্তিক। তাহলে মামুন কি করছে, মামুন হচ্ছে 4 বছর পর 74000 টাকা মূল্যের একটি মেশিন ক্রয়ের চিন্তা ভাবনা করতেছে। মানে সে ভবিষ্যতে এটা ক্রয় করবে যার মূল্য কত 74000 টাকা। ঠিক আছে, এই জন্য সে আগামী 4 বছর ধরে, 4 বছর দ্যাট মিন্স আমার এন এর মান কত 4 বছর। ঠিক আছে, তারপরে কি বলছে প্রত্যেক বছরের শেষে। তাহলে প্রত্যেক বছরের শেষে কথাটা বলা আছে, এটা খেয়াল রাখবা। 10,000, 20,000, 15,000, 20,000 টাকা জমা রাখার সিদ্ধান্ত নিলেন। তাহলে সে প্রথম বছর কত রাখবে, PV1 হবে প্রথম বছর 10,000, তারপরে PV2 হবে কত 15,000, তারপরে হবে PV3 কত বলছে 20,000, 10,000 সরি ভুল লেখা হয়েছে, ফার্স্টে হবে 10,000, তারপরে হবে 20,000, তারপরে হবে হচ্ছে 15,000। তাহলে এখানে লেখো 20,000, তারপরে হবে হচ্ছে কত 15,000, এই হলো 15,000। এবং PV4 যেটা, PV4 হচ্ছে আবার 20,000। আচ্ছা, সে এই টাকার অ্যামাউন্টটা অসমমূল্য একটা সে প্রতি বছর রাখতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে চক্রবৃদ্ধি এখানে বলছে যে ব্যাংক চক্রবৃদ্ধি সুদের হার 10%। আচ্ছা, তাহলে আই বা আর কত বলছে 10% বা 0.1। এখানে কথা হচ্ছে অনেকে চক্রবৃদ্ধি কথাটা শুনে আপনারা কি করবেন যে এমটাকে টাইনা নিয়ে আসবেন, যে অঙ্কের মধ্যে যেহেতু চক্রবৃদ্ধি বলা আছে সেহেতু সূত্রের মধ্যে একটা কি হবে এম হবে, কিন্তু আসলে কি এমটা হবে না। কারণ একমাত্র যদি মাসিক, ত্রৈমাসিক, দ্বিমাসিক, ষান্মাসিক, সাপ্তাহিক বা দৈনিক এই ধরনের কোনো কথা না বলা থাকে তাহলে কি অঙ্কের মধ্যে কোনোভাবেই এম আসবে না। যদি অঙ্কের মধ্যে বার্ষিক চক্রবৃদ্ধিও বলে তাও কি অঙ্কের মধ্যে এম আসবে না। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন। এইবার আসা যাক অঙ্কে। তাহলে
যেহেতু এতগুলো বর্তমান মূল্য বলে দিছে, আমরা কি করব, ভবিষ্যৎ মূল্যের মিশ্র সূত্রটা করব। তো মিশ্র সূত্র কোনটা করব? করব হচ্ছে যে যেহেতু অঙ্কের মধ্যে বলে দিছে তিনি প্রতি বছরের শেষে, তাহলে প্রতি বছরের শেষে বললে সূত্র কোনটা হবে? সূত্র হবে হচ্ছে PV1 1 plus I to the power n minus 1 plus PV2 1 plus I to the power n minus 2 plus dot dot plus PVN into 1 plus I to the power n minus n। ঠিক আছে, লাস্টে n minus n, ফার্স্টে হচ্ছে n minus 1। এই কথাটা ভালোভাবে জানা থাকা লাগবে, সূত্রটা মুখস্থ থাকা লাগবে। তো এবার আমরা অঙ্ক যাই। অঙ্কে গেলে কি বলছে? PV1 কত? 10,000 টাকা। তাহলে এখানে লিখলাম 10,000, 1 আছে 1 প্লাস I কত? 0.1, তাহলে n minus 1 মানে কি? 4 minus 1 প্লাস PV2 20,000, লিখলাম 20,000 লেখার পরে সেম 1 প্লাস 0.1 n minus 2 মানে কি? 4 minus 2, তারপর আবার প্লাস PV3 15,000, লিখলাম 15,000, 1 প্লাস 0.1, তাহলে 4 মাইনাস এবার কত হবে? 3। ঠিক আছে, তারপরে আছে কত? PV4, তাহলে PV4 কত? 20,000, লিখলাম 20,000, লেখার পরে এখানে কত হবে? আবার 1 প্লাস 0.1, 4 মাইনাস 4, কারণ কি এটাই সবার শেষ, তো সবার শেষে বলছে কি n মাইনাস n, তো n মাইনাস n কত? 4 মাইনাস 4 মানে 0ই হবে। এবার হচ্ছে ক্যালকুলেশনের পালা। যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে আমাদের, তাহলে অঙ্ক বুঝতে হবে হইছে। তাহলে আমরা ফার্স্টেরটা করি। ফার্স্টেরটা করলে কত হয়? আলাদা আলাদা ইকুয়েশন আমরা এখানে লিখে তারপরে একসাথে যোগ করে দিব। তাহলে ফার্স্ট এটা করি, 1 প্লাস 0.1, দ্যাট মিন্স 1.1 টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে কত? 3, তাহলে 1.1 টু দি পাওয়ার 3, তাহলে যেটা আসতেছে এটার সাথে 10,000 গুণ হবে। ফার্স্ট এটা আসছে হচ্ছে 13,310, তাহলে 13,310 প্লাস, আচ্ছা তারপরে হচ্ছে 2 নাম্বারটা 20,000, তাহলে আবার সেম 1.1 টু দি পাওয়ার 2, তাহলে কত আসলো? 1.21। 1.21 কে যদি আমরা গুণ করি 20,000 দিয়ে, 24,200 প্লাস, আচ্ছা 15,000, এখানে 1.1 টু দি পাওয়ার 1, তাহলে 1.1 টু দি পাওয়ার 1 দিয়ে কি সেমই আসবে? 1.1 এটা আসবে 15,000 দিয়ে গুণ হবে, তাহলে 16,500, তাহলে 16,500 সর্বশেষ মানে এটা। তাহলে আবার সেম 1.1 টু দি পাওয়ার 0, 1.1 টু দি পাওয়ার 0, 1 আসবে। 1 কে যদি আমরা 20,000 দিয়ে গুণ দিই তাহলে কত আসবে? 20,000ই আসবে। তাহলে দেখো 20,000 লিখলাম। আচ্ছা এইবার সবগুলোকে যোগ করে ফেললে কি আমার অঙ্ক শেষ। তাহলে ফার্স্টে হচ্ছে 13,310 প্লাস 24,200 প্লাস 16,500 প্লাস 20,000, আসছে আমাদের অ্যান্সার 74,010 টাকা। এইটা আসছে আমাদের অ্যান্সার। আচ্ছা এবার আমরা একটু উদ্দীপকের একেবারে শুরুতে যাই। শুরুতে গেলে কি হবে? শুরুতে আমাদেরকে দেখো বলে দিছে যে সে 4 বছর পর 74,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করতে চায়, যার জন্য সে এত টাকা ব্যাংকে রাখবে। তো আমাদের প্রশ্নে কি ছিল যে এটা যৌক্তিক নাকি যৌক্তিক না। এখন কথা হচ্ছে যদি এই অ্যামাউন্টের কম কোনো অ্যামাউন্ট আমাদের অ্যানসারে আসতো তাহলে এটা অবশ্যই যৌক্তিক হইতো না। কি বলছি আরেকবার বলি, যে যদি সে যেই মেশিন কিনতে চায় এটার থেকে বা এটার ক্রয় মূল্যর থেকে কম কোনো টাকার অঙ্ক আমাদের এই অ্যানসার আসতো তাহলে আমরা এই মেশিনের জন্য যে টাকাটা জমা রাখতেছি এটা আমাদের যৌক্তিক হইতো না।
কিন্তু যেহেতু এখানে 10 টাকা বেশি আসছে, এর মানে কি যে আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে এবং আমার এইখানে টাকা রাখাটা কি অবশ্যই যৌক্তিক বলে প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। গ নাম্বার এবং ঘ নাম্বার উভয়টাই বোঝানোর চেষ্টা করছি। গ নাম্বারে কি ছিল, কিস্তির পরিমাণ, সে প্রতি বছর কত টাকা রাখবে সেই কিস্তিটা বের করছি, এবং ঘ নাম্বারে হচ্ছে যে তার সিদ্ধান্তটি যৌক্তিক নাকি না সেই জিনিসটা বোঝানোর ট্রাই করছি। এবং মেইন যেই জিনিসটা সেটা হচ্ছে যে এই মিশ্র সূত্রের ক্ষেত্রে শুরু এবং শেষ হলে কোন সূত্র হবে এবং ফর্মুলাটা কি, এই জিনিসটা যদি কারো মুখস্থ না থাকে অঙ্ক একটাও হবে না। তাই সূত্র আগে মুখস্থ করার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে অঙ্ক প্র্যাকটিস করবেন। যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবেন ততই আপনার জন্য ভালো, নাইলে কি অঙ্ক ভুলে যাওয়ার সম্ভাবনা 100% ঠিক আছে।